স্পেশাল কিছু তো বলতেই হবে। স্পেশাল ভয়। না না, আপনি ভয় পাবেন না, কিন্তু আপনি জানেন ভয় কত রকমের হয়। অন্ধকারে ভয়, কোনো প্রাণীতে ভয়, যেমন পোকা, সাপ, কেঁচো, জোঁক, কোনো ব্যক্তি বিশেষে ভয়, কোনো স্থান বিশেষেও ভয়। এছাড়াও ভয় আছে। ব্রেকের আগে 8টা থেকে দেখলেন তো ভোটের ভয় কাকে বলে। এবার কিসের ভয়? রাজ্যে এখন যে ভয়ের বাতাবরণ চলছে তা স্থান বিশেষে নয়, রাজভবন। সেখানেই তো ভয়, বললেন মুখ্যমন্ত্রী। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। ভয় বলেই কি সায়ন্তিকার রাজভবনে যাচ্ছেন না? শপথ নিতে দেরি হয় হোক, ভয়কে জয় করতে হবে তো। কিন্তু ভয়টা কিসের? সায়ন্তিকা নিজেই জানিয়েছেন। শোনানোর আগে এটুকু বলতে পারি, এখন বঙ্গে ভয়ের রাজনীতি। ডর, ভয়ও বঙ্গ রাজনীতির উপাদান। উফ, রাজভবন তো নয়, বিতর্কের ভবন বলতে পারেন, ভয়ের ভবনও বলতে পারেন যদি তৃণমূলের ভাষায় বলতে হয়। যা চলছে, 2 বিধায়ক জিতেও শপথ নেওয়ার জন্য অপেক্ষায় বসে ঠায় ধর্ণা দিচ্ছেন তারা, হাতে প্ল্যাকার্ড আর মুখে ভয়। বসে আছেন রোজ, আগামীকালও বসবেন বলেছেন বিধানসভা চত্বরে। ওই যে সায়ন্তিকার রেয়াত। কিন্তু অপেক্ষায় কি সার? কোনো সমাধানের পথ তো এখনো দূর দূরান্ত পর্যন্ত নেই। উল্টে বাড়ছে বিতর্ক। খোদ মুখ্যমন্ত্রী এবার আসরে আনন্দের সঙ্গে নয়, বরং রেগে লাল। সাফ বললেন, শুনুন আরেকবার। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। মুখ্যমন্ত্রী শুধু নামটা নেননি, কিন্তু সায়ন্তিকার কথা বলছেন, বুঝতে তো কোথাও অসুবিধা হলো না। শপথের জন্য তার ডাক পড়েছিল রাজভবনে, জাননি। আরও এক বিধায়ক রেয়াত হোসেন সরকার, তাকে ডাকাডাকি করেছিল রাজভবন। শুনুন তো। সাসপিশিয়াস ছিল ব্যাপারটা, কারণ 21 তারিখে আমার কাছে চিঠি এসছে মেলে এবং স্পিড পোস্টে। ভগবানগোলাও তো জিতেছে, ভগবানগোলার কাছে নয় স্পিড পোস্টে যেতে 2 দিন দেরি হবে, কলকাতা থেকে দূর বাড়ি, মানলাম, কিন্তু মেলটা তো পৌঁছাতে দেরি হবে না। হোয়াটসঅ্যাপে বলেছিল যে আপনাকে ইমেল করা হয়েছে, সে আমার মেলে কিন্তু মেলটা আসেনি প্রথমে 21 তারিখে, তো পরে আবার অন্য ম্যাটার এসেছিল মেলে, সেটা কিন্তু পরে। মেলটা কেন পৌঁছায়নি? 2-3 দিন পর যখন আপনাদের মাধ্যমে জেনে গেছে সবাই যে এরকম ডাক এসছে, তারপর ওনার কাছে মেলটা গেছে, কেন? সাসপিশিয়াস তো লাগবেই। অভিযোগ করছেন যে আপনাকে আলাদা করে ডাকা হচ্ছে রাজভবনে, অনেকদিন পর ভগবানগোলার কাছে চিঠি গিয়েছে। এটা বলতে চাইনি, কালকে অনেক রকম কথাবার্তা হবে বলে। কেনই বা 21 তারিখ শুধু আমার কাছে চিঠি আসবে? চিঠি যদি যায় সেটা তো একসাথে ইস্যু করা হবে। প্রথা তো সবার কাছে একই রকম, তাহলে কেন এই জিনিসটা ঘটবে? এটা সবার জানা উচিত। আমরা বলতে চাইনি, আমরা ছোট, আমরা সেটা গতকালকেই চাইলে বলতে পারতাম, কিন্তু ওনার সম্মান রেখে, ওনার চেয়ারের সম্মান রেখে আমরা সেটা বলিনি। ভগবানগোলার বিধায়ক যিনি নির্বাচিত হয়েছেন তার ক্ষেত্রে চিঠি অনেক দেরিতে গিয়েছে, কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে ডাকা হয়েছে। বিস্ফোরক অভিযোগ করছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এসবের মধ্যে জটটা খুলবে কি? কি কাণ্ড! হাইলি সাসপিশিয়াস। সত্যি ফেলুদার মতো গোয়েন্দা লাগবে নাকি? চিঠি চাপাটি, একজন পাচ্ছে আর একজন পাচ্ছে না, বিভিন্ন সময় একে আগে ওকে পরে। জটিল। অথচ বিষয়টা ছিল সহজ। 2 নির্বাচিত জনপ্রতিনিধি বিধায়ক হিসেবে শপথ নেবেন, তা নিয়ে এত ঝামেলা কেন? কখনো গুনগুনিয়ে, কখনো আবার বিধানসভার সিঁড়িতে ধর্ণা দিয়ে বসে ঘন্টার পর ঘন্টা। ওয়েটিং ফর দ্য অ্যারাইভেল অফ অনারেবল গভর্নর ফর ওথ। শপথের জন্য তারা ওয়েট করছেন দীর্ঘ সময়। কতদিন অপেক্ষা করবে? একদিন হয়, 2 দিন হয়, মানা যায়। প্রত্যেকটা পাপের প্রায়শ্চিত্ত কিন্তু রাজ্যপালকে করতে হবে। রাজ্যপাল মহোদয় যা করেছেন তার সাংবিধানিক অধিকারের মধ্য দিয়ে করেছেন, তার এটা ব্যক্তিগত ইচ্ছা নয়। কোন ইগো, কিসের ইগো, এই তো খুব মুশকিলের ব্যাপার। শপথ বাক্য যে পাঠ করাবে, সে শেষ কথা বলবে আমাদের
রাজ্যপাল। সায়ন্তিকার অটোগ্রাফ নেওয়ার ইচ্ছে হয়, সে তো খাতা পাঠিয়ে দিলে সায়ন্তিকা এমনি অটোগ্রাফ দিয়ে দিত। লক্ষ্মীবারের ছবিতে আর একটু বদল। এবার বিধানসভায় আম্বেদকর মূর্তির সামনে কখনো রোদে পুড়ে, কখনো জলে ভিজে চাইছেন শপথ নিতে, কিন্তু হচ্ছে কই? ঘুরে ফিরে ছবিটা এক, অপেক্ষা আর অপেক্ষা, অন্তহীন। 1.5 বছর পর এই টার্ম শেষ হয়ে যাবে, আমরা কবে আর কাজ করব? উনি তো নমিনেটেড, ওই জন্য হয়তো বুঝতে পারছি না। তো ইলেকটেড প্রতিনিধিদের তো একটা দায়বদ্ধতা থাকে না। লড়াই যদি এখানে না থামে, নিশ্চয়ই আমরা প্রেসিডেন্টের কাছে আমরা নিয়ে গিয়ে আমরা ধর্ণা দেবো। ভোটের রেজাল্ট আউট হয়েছিল 4 জুন, এখন তো মাস ঘুরে যাওয়ার জোগাড়। শপথ? রাজ্যপালের তরফ থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানটিকে সার্থক হতে দিচ্ছেন রাজ্যপালের ভূমিকা, এক্ষেত্রে আমরা তীব্রভাবে নিন্দা করি। সময় আছে, আপনি নিজের মতন করে উদ্যোগ নিয়ে এই কাজটি করবেন, রাষ্ট্রপতির দরবার পর্যন্ত আমাদেরকে বাধ্য করবেন। সুদীপ ব্যানার্জি কথা বললেন আর কাজটা হয়ে গেল। রাষ্ট্রপতিকে এ নিয়ে চিঠি দেওয়া হলো। চিঠি দিলেন বিধানসভার স্পিকার। 1 পাতা নয়, 7 পাতার লম্বা চওড়া চিঠি। তাতে সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের বিভিন্ন ধারার উল্লেখ এবং সেখানে আবেদন রয়েছে রাষ্ট্রপতি যেন রাজ্যপালকে যথাযথ নির্দেশ দেন যেন বিধানসভাতেই শপথটা হয়। বুঝছেন টানাপোড়েন কোন জায়গায়? 26 জুন রাজভবন ডেকেছিল সায়ন্তিকা ব্যানার্জিকে শপথ পাঠ করাতে। তারপর সায়ন্তিকার সঙ্গে একাধিকবার আমাদের কথা হয়েছে। সায়ন্তিকার গলায় অন্তত ভয়ের ভাব তখন ছিল না। বলা হচ্ছে যে রাজভবনে এসে শপথ বাক্য পাঠ করতে হবে। আমাদের অসুবিধে নেই কোনো, আমরা চলে যাব রাজভবনে। কে শপথ বাক্যটা পাঠ করবে? এখানে তো আমরা সেটাই জানতে চাইছি যে কে আমাদের শপথ বাক্যটা পাঠ করবে, বলা হচ্ছে না আমাদের। মনে রাখতে হবে, এটা আমি আপনাদের বুধবারের বক্তব্য শোনালাম। বুধ যখন সায়ন্তিকা রেডি ছিলেন রাজভবনে যাওয়ার জন্য, যদি জানতেন কে তাকে শপথ পাঠ করাবেন। আর বৃহস্পতিতে পুরো খেলা ঘুরে গেল। শপথ গ্রহণের ক্ষেত্রে আর হয়তো তৃণমূল বিধায়করা রাজভবনের দিকে যাবেন না, অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছেন। তার কারণ তিনি বলছেন যে আমাদের মেয়েরা ওখানে যেতে ভয় পাচ্ছে না। জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওত দিতে দিচ্ছে না। রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। ঠিকই বলেছেন, আমরা তো যেতে চাই না। আপনি কি ভয় পাচ্ছেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে আমরা অবশ্যই ওনার চেয়ারকে সম্মান করি, ওই জন্য আমরা এটা এইভাবে প্রকাশ্যে বলতে চাইছিলাম না। একটা অনিশ্চয়তা তো আছেই নিরাপত্তার, তাই না? মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। আমাদের মুখ্যমন্ত্রী যখন বলে দিয়েছেন, শেষ কথা, সেখানে আর কিছু বলারই থাকে না কারুরই। মুখ্যমন্ত্রী বলেছেন, ফলে ভয় তো পেতেই হবে। তবে আনন্দবোধ সম্পর্কে এর আগেও বোমা ফাটিয়েছেন মুখ্যমন্ত্রী, শুনুন। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী কর্মচারীকে শ্লীলতাহানির অভিযোগ। সেই যে বোমা পড়ছিল, তার ঘাত প্রতিঘাত এখনো চলছে। আগেও রাজভবনের সঙ্গে নানা ইস্যুতে সংঘাত রোজ নামচা। এখনো মুখ্যমন্ত্রী রাজভবন মুখোয়ার হননি। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই, আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। তার বিরুদ্ধে শ্লীলতাহানির যে অভিযোগ উঠেছে তা উড়িয়ে দিয়েছেন রাজ্যপালও, কিন্তু তাতে তো বিতর্ক থামে না, বিরোধীরাও খোঁচা দিতে ওস্তাদ। আমরা বারবার বলেছি অফিসারদের নিয়ে বসবেন। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। আমরা আশেপাশে ঘোরার কথা তো বলিনি, আমি আর যাব না। মুখ্যমন্ত্রীকে দেখেছি যখনই বিপদে পড়েন একান্তে বৈঠক করেন রাজ্যপালের সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে। এই যে ডবল স্ট্যান্ডার্ড, শেখ শাহজাহানের ক্ষেত্রে বলা যতক্ষণ না দোষী সাব্যস্ত হচ্ছে শেখ শাহজাহান দোষী নয়, আর রাজ্যপাল আগেই দোষী হয়ে গেল। বাবারে, আমি আর যাব না। উনি না গেলেও রাজভবন চলবে, ওনাকে রাজভবনে যাওয়ার দরকার। আগুন নেভেনি, সেই থেকে ধিকি ধিকি জ্বলছে। এবার বিধায়কদের শপথ বিতর্কে ফের ঘি পড়ল। ওদিকে দেখুন, সংসদে দিব্যি নবনির্বাচিত নেতারা শপথ নিয়ে সাংসদ হয়ে কাজকর্ম শুরু করে দিচ্ছেন। এদিকে এ রাজ্যে উপনির্বাচনে জয়ী 2 তৃণমূল নেতা তাদের দিন কাটছে ধর্নায়, অবস্থানে। আগামীতেও এটাই প্ল্যান, যতদিন না জট কাটে। যতদিন না আমরা
শপথ গ্রহণ করতে পারবো ততদিন আমাদের আবেদনের পদ্ধতি এটাই হবে এবং আবেদন করছি মাননীয় রাজ্যপালকে, স্যার, হিজ এক্সেলেন্সি প্লিজ আমাদের শপথ বাক্য পাঠ করিয়ে দিন বিধানসভায় এসে। মোদ্দা প্রশ্নের উত্তর কিন্তু কারোর কাছে নেই, শপথটা হবে কবে। বিকাশ ভট্টাচার্য সিপিএম এর প্রশ্নটা করেছেন, এ একেবারে ছেলে মানুষের মতো কাজ, একদম স্কুল পড়ুয়াদের মতো জেদাজেদি। এটা কি শুধু ইগোর লড়াই, আমি বড় না ও বড়, এটা দেখার জেদ? আর যারা ভোট দিয়ে দুজনকে জেতালেন তাদের কথা ভাববে কে? কনস্টিটিউশনাল হেড যদি একটু পাবলিকের কথা ভাবতেন তাহলে সমস্যা হতো না, তাই না? তবে রাজ্যপালে এখন বিরূপ বিজেপিও। এই সায়ন্তিকা এবং রেয়াতের ক্ষেত্রে মুখ খুলেছে বিজেপিও। দেখুন রাজনীতির চর্চা। তো ওনার কি অধিকার আছে তাদের ওত দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যেতে ভয় পাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ, তো রাজ্যেই থাকতে ভয় পাচ্ছে ওনার আমলে। এগুলো অত্যন্ত নোংরা কথা। মুখ্যমন্ত্রী কোথায় শপথ নিয়েছিলেন? মুখ্যমন্ত্রী কোথায় শপথ নিয়েছিলেন? হেরে যাওয়ার পর মুখ্যমন্ত্রী কোথায় শপথ নিয়েছিলেন? বিজেপির লোকের মতো আচরণ করছেন রাজ্যপাল, যেন তৃণমূলের দুজন জিতে এসেছে এটা যেমন বিজেপির সহ্য হয়নি, ওনারও সহ্য হয়নি। সেই জন্য উনি একটা এই ধরনের জটিলতা তৈরি করে দিল্লি পালিয়ে গেলেন। রাজভবনে কি শুধু ভয়? 5 থেকে 10 অক্টোবর কেন্দ্রের বঞ্চনার অভিযোগে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে 19 জুন থেকে ঠিক সেখানেই ধর্নায় বসতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। শুভেন্দু এক ছুটে হাইকোর্টে যান। আজ শুনানিতে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, রবিবার সকাল 10টা থেকে 4 ঘন্টার জন্য ধর্নায় বসতে পারেন বিরোধী দলনেতা। ব্যাস, কুণাল ঘোষের ঠক্কর। তাহলে রবিবার কিছু লোক চিড়িয়াখানা যান, কিছু লোক জাদুঘরে যান, কিছু লোক তারামণ্ডলে যান, কিছু লোক বাজারহাটে গঙ্গার ধারে বেড়াতে বেরোন। সেরকম কিছু জিনিস যদি আর কেউ সেরকম একটা ছুটির দিনে যদি 4-5 জন কোথাও বসে থাকে তো বসে থাকবে। মামলার শুনানিতে হঠাৎই ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী, তবে সশরীরে নয়, ঢুকে পড়ে তার মন্তব্য। আগে পুলিশ জানিয়েছিল, দেখুন, রাজভবনের বাইরে 144 ধারা জারি থাকায় শুভেন্দুকে অনুমতি দেওয়া সম্ভব নয়। হাইকোর্টেও এজি সে কথাই জানান। বিচারপতি অমৃতা সিনহা বলেছিলেন, সবাইকে সমান চোখে না দেখলে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। শাসক দলের এক নেতা গত অক্টোবরে রাজভবনের সামনে টানা 5 দিন ধর্ণা দিয়েছিলেন। সেই সময়ও 144 ধারা লঙ্ঘন করা হয়েছিল। কেন এই নেতার কর্মসূচিতে অনুমতি দিল পুলিশ? পুলিশ তখন কি পদক্ষেপ করেছিল? এজি বলেছিলেন, এই প্রশ্নের উত্তর তার জানা নেই, জেনে আসতে হবে। আজ নবান্নে প্রশাসনিক বৈঠকে হঠাৎ সেই প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। অভিষেকের একবার রাজভবনের সামনে ধর্ণা দিয়েছিল, সেটা তখন 144 ছিল না, নর্থ গেটে যেটা করেছিল। যারা আজকে ইস্যুটা তুলে রাজনীতি করার চেষ্টা করছে, হয় এডিজিকে সরান, নয় নিজে সরুন। উনি তো পুলিশ মন্ত্রী এডিজির ওপরে সাংবিধানিকভাবে, প্রশাসনিকভাবে। তিনি বলছেন ওখানে 144 ধারা নেই। আচ্ছা, যদি ওখানে 144 ধারা না থাকে, তাহলে শুভেন্দু অধিকারী যখন ঘর ছাড়াদের নিয়ে গিয়েছিল, তাহলে সেখানে আটকে ছিল কেন পুলিশ? যদি ওখানে 144 ধারা না থাকে, তাহলে শুভেন্দু অধিকারীকে বসতে দেওয়া হলো না কেন? ভাইপো যেদিন বসবে সেদিন 144 ধারা নেই, এটা যদি আইন হয় তাহলে ঠিক আছে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের কথা আজই আদালতে তোলেন শুভেন্দুর আইনজীবী। বিচারপতি অমৃতা সিনহা বলেন, রাজনৈতিক নেতাদের বিশ্বাস করার দরকার নেই। আদালতে এজি যা বলেছেন সেটা বিশ্বাস করুন। রাজনৈতিক নেতাদের বক্তব্যে বিভ্রান্তি বাড়ে। বিচারপতি পরের রবিবার 30 জুন ধর্নার অনুমতির কথা বললেও রাজি হননি শুভেন্দুর আইনজীবী। তিনি জানান, রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান আছে, শনিবার ধর্নার অনুমতি দেওয়া হোক। বিচারপতি তার পরের রবিবার মানে 7 জুলাই ধর্নার কথা বলেন। এজি কিশোর দত্ত জানান, তাকে রাজ্যের নির্দেশিকা নিয়ে আদালতকে জানাতে হবে। মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার।
অভিষেকের একবার রাজভবনের সামনে ধর্ণা দিয়েছিল, সেটা তখন 144 ছিল না, নর্থ গেটে যেটা করেছিল। যারা আজকে ইস্যুটা তুলে রাজনীতি করার চেষ্টা করছে, যা করব আমরা সবই তাদের করতে হবে। দিল্লিতে কাউকে বসতে দেয়, এমনকি পার্লামেন্টে ভোটে স্পিকার ইলেকশনে ভোট চাইলে ভোটও দিতে দেয় না। তবলায় সঙ্গত দেওয়ার মতন বিষয়। মুখ্যমন্ত্রী যা বলেছেন তার সাথে তো আবার বিচার ব্যবস্থার সঙ্গত দেওয়া সম্ভব নয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ যেটা বলেছে সেটা বিচার ব্যবস্থার সাথে সঙ্গত দিয়েছেন। আর মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা ওনার যে অভ্যেস, মানে বারবার করে আমি বলি যে উনি দুটো কারণে মুখ খোলেন, একটা হচ্ছে খেতে আর একটা হচ্ছে মিথ্যে কথা বলতে। আমি ঠোঁট কাটা। বুধবারই আপনাদের দেখিয়েছিলাম কিভাবে বিধাননগর মুখ ঢেকেছে হোর্ডিংয়ে, বেআইনি হোর্ডিংয়ে। নাগপাশের মতো হোর্ডিংয়ের জাল দিকে দিকে, মাথা তুলে আকাশ দেখবেন জো নেই, শুধু বিজ্ঞাপন, শুধু হোর্ডিং, বেশিটাই বেআইনি। যার সিংহভাগ বেআইনি বলেই শোরগোল। এবার তাতে হাত পড়ল, বলা যায় কোপ। বেআইনি হোর্ডিং ভাঙতে অভিযানে নেমেছে বিধাননগর পুর নিগম। বিধাননগর পুরসভার তরফে সিটি সেন্টার, করুণাময়ী চত্বর জুড়ে যে সকল বেআইনি হোর্ডিং রয়েছে সেই সকল বেআইনি হোর্ডিং খুলে ফেলা হলো, অভিযান শুরু হলো। তবে প্রশ্নটা এখনও রয়ে গেল, বেআইনি হোর্ডিং থেকে বিগত 5 বছরে যে কোটি কোটি টাকা রাজস্বের ক্ষতি হয়েছে, সংখ্যাটা অন্তত 100 কোটি টাকা। সেই টাকা আদায়ে তৎপর কি হবে বিধাননগর পুরসভা? বেআইনি হোর্ডিংয়ে প্রায় 100 কোটি, ভাবতে পারেন? আর যেটুকু বৈধ হোর্ডিং ছিল সেখানেও তো 8.5 কোটি টাকার মতো। সেটা তুলতেও কেন ব্যর্থ হলো পুরসভা? এই নিয়ে এবার বিস্ফোরক বিধাননগর পুর নিগমেরই প্রাক্তন মেয়র তথা বর্তমান চেয়ারম্যান সব্যসাচী দত্ত। আঙুল তুলছেন সরাসরি মেয়রের দিকে। 2015 সালে বিধাননগর পুর নিগম তৈরি হয়। ওই বছরই পুর নিগমের মেয়র পদে বসেছিলেন সব্যসাচী। 2019 সালের জুলাই পর্যন্ত ওই পদে ছিলেন। সাফ বলছেন তিনি মেয়র থাকাকালীন 4 বছরে আদালত থেকে একটা মামলার জন্য ভর্ৎসনা শুনতে হয়নি। আর এখন রোজ দায় কার বলতে দ্বিধা করেননি। মাননীয় মেয়র, আমিও মেয়র ছিলাম, যদি ফোন তুলে বলেন যে আমি এই কমপ্লেন করেছি, পুলিশ অ্যাকশন নেয়নি, সেই থানার আধিকারিকের ঘাড়ে মাথা থাকবে নাকি? পুলিশকে আর কাউন্সিলরকে দোষ দিয়ে লাভ আছে? এটা হচ্ছে বাইপাস করা। ফুটবল খেলেছেন ছোট বয়সে? বল পাস করে দেয়, বল চোর খেলেছেন? এটা বল পাস করা, একদম শস্যের মধ্যে ভূত। এখন ভূত না সর্ষে কোনটা বেশি আমি জানি না। আরে মুখ্যমন্ত্রীও বলছেন, নেতাদের ধমকাচ্ছেন, দলের নেতারাও বলছেন সর্ষেতে ভূত। বিরোধীদের আর দরকার হয় নাকি? শাসকই এখন বিরোধীর রোল প্লে করছে সর্বত্র। একদিকে প্রাক্তন মেয়র সরব বর্তমান মেয়রের ভূমিকা নিয়ে, তবে তিনি একা নন, আরও অভিযোগকারী শাসক শিবিরের ভিতরেই। অর্থাৎ সর্ষের ভূত টেনে বের করতে অনেকেই ব্যস্ত এখন। বিধাননগর পুরসভা তৃণমূলের বড় চেয়ারম্যান, 4 নম্বর বড় চেয়ারম্যান মনীষ মুখার্জি, তিনিও মানছেন যে বেআইনি হোর্ডিং নিয়ে একাধিকবার চিঠি দিয়েও, মেয়রকে চিঠি দিয়েও কাজের কাজ কিছু হয়নি। এই যে কমপ্লেন আমার বহুবার আমি দিয়েছি, 5-6টা মিনিমাম হোর্ডিং নিয়ে 2 বছর আমি কমপ্লেন দিয়েছি। আমার এগেনস্টে যদি একটা হোর্ডিং এ প্রমাণ হয় কোনো পয়সা বা কোনো কিছু নিয়েছে, আমি বলছি আমি রেজিগনেশন দেবো দলের কাছে, সিআইডি তদন্ত হোক, বাকিদের দায়িত্ব আমি নিতে পারবো না। সেটা যদি কোনো জায়গায় কমপ্লেন থাকে সেখানে তদন্ত হোক। দেখুন, শাসকই বিরোধীর রোল প্লে করছে, তার মানে এটা ভাববেন না বিরোধীরা মুখে আঙুল দিয়ে বসে আছে, না। শুনুন, এটা আর সরকারি ট্যাক্স নেই, এখন বড় জায়গার ট্যাক্সে চলে গেছে, ইন্ডিভিজুয়াল ট্যাক্সেশনে চলে গেছে। মেয়রের নিজের ও তো ওনারই দপ্তর, উনি কন্ট্রোল করে, উনি সব করে। রাজারহাটের দিকে আপনি যেখানেই তাকাবেন, ওই ফ্লাইওভার দিয়ে এয়ারপোর্ট যাওয়ার সময় চতুর্দিকে হোর্ডিং, চতুর্দিকে, তার 1 পয়সা কিন্তু বিধাননগর পৌর নিগমে আসে না। দেখুন, বিতর্ক যতই থাক, ওই 100 কোটি 8.5 কোটি যতই বিতর্ক হোক,
ফাইনালি কাজটা তো শুরু হলো বিধাননগরে। একই অভিযোগ তো কলকাতা পুরসভার বিরুদ্ধেও। মনে নেই, বিজেপি বলেছে কলকাতা পুরসভায় বিনা টেন্ডারে কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে হোর্ডিংয়ে। কলকাতা জুড়ে হোর্ডিং দুর্নীতি। কলকাতা শহর জুড়ে যে মেলাগুলো হয় সেখানে 3টে কোম্পানি, তারা এমআইসির অত্যন্ত ঘনিষ্ঠ এবং এরা ছাড়া কেউ কোনো বরাত পান না। টাকা কোথা থেকে আসছে, টাকা কার পকেটে যাচ্ছে সহজেই অনুমেয়। পুরসভা আইন না মেনে, পুরসভাকে কর না দিয়ে এই বড় বড় হোর্ডিং চাপায় এবং সেই ব্যবসায়ীদের থেকে তারা পয়সা তোলে। এই অভিযোগ যখনই সামনে এলো ঠিক তখনই আমরা পৌঁছে গিয়েছিলাম কলকাতার মেয়র সাহেবের কাছে। তিনি পুরো প্রশ্নটা শুনলেন, তারপর উত্তর কি দিলেন দেখুন। আমি যতদূর জানি, হোর্ডিং দেখছে যদিও দেওয়া, যতদূর আমি জানি যে এইসব যারা হোর্ডিংয়ের ব্যবসা করে তারা সবাই পুরনো সব ওই অনেক বছর ধরে তারা এই ব্যবসাটা করে। আমরা রেগুলারলি হোর্ডিংয়ের রেট বাড়াচ্ছি, নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট পলিসি করছি, সবই করছি। যা বাবা, দেবা দেখে দেবা জানে, দেবা জানন্তি। এত সহজে কেস বাইপাস? হোর্ডিং নয়, এ যেন আগুনে গোলা হয়ে উঠছে এখন, দুধদার বোমার মতো পড়ছে ঘাড়ে। মুখ্যমন্ত্রীর কোপ বলে কথা, বিধাননগর পথে নেমে পড়েছে ধমক খেয়েই। কিন্তু কলকাতার টার্ন কবে আসবে, নাকি ওই বল পাস করা চলবে? এ দেখে আর ও দেখে। আর কত অভিযোগ, কিসের পর কলকাতা পুরসভা ব্যবস্থা নিতে পারবে বেআইনি হোর্ডিংয়ে? আগে সমীক্ষা, পরে পদক্ষেপ। হকার নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে হকার নেতারা ছিলেন, যেমন শক্তিমান ঘোষ। প্রথমে তিনি বললেন, তারপর ঘরে ঘরেই লেগে গেল। কমিটি থেকে যারা এসেছেন তাদের হ্যাঁ অল্প বলবে। এবং এটা না হওয়ার প্রধান কারণ আপনি যা বলেছেন সেটা, এটাই যদি করি আপনাদের, আমি মেয়র সাহেবকে, আমরা বারবার মেয়র সাহেবকেও বলেছেন, উনি প্রেসকেও বলেছেন। বলছি আমাদের এখানে যতগুলো আছে সব হকার, নিউ মার্কেট হকার কমিটির লোক, সব ইউনিয়নের লোক। কিন্তু শক্তিদা এখানে ইউনিয়নের লোক না, ওখানের শক্তিদা ওখানে ভাই ঠিক আছে, সিপিএম করে, সিপিএম এর লোক শক্তিদা। আমি সিপিএম, কংগ্রেস, বিজেপি বুঝি না। আমি সবাইকে দিদি আমরা কথাটা ওখানে শুনবো না। আমি তোমার কথা শুনবো না, আমিও তাহলে তোমার কথা শুনবো না। সবাইকে নিয়ে চলতে হবে, মানসিকতা রাখো, মানসিকতা রাখো। দিদি উনি এই তুমি কথা বলবে না, তুমি কথা বলবে না। দিদি পুলিশের একটু হেল্প চাই, পুলিশের একটু সবাই হেল্প করবে। শোনো, আমি চাই না কারো ব্যবসা বন্ধ হোক। দেবাশিস সাহেব যে মেয়র সাহেব, এমআইসি সাহেব, উনি আমাদের সঙ্গে বসেছিলেন, আমরা বসেছিলাম, পুরো ঘটনাটা। ও বসে কেউ কোনো কাজ করতে পারেনি বলেই তো আমাকে বসতে হয়েছে বাধ্য হয়ে। শপথ বিতর্কের মধ্যেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দেখা করেছেন জগদীপ ধনখড়ের সঙ্গেও। টোটকাটা আবার দেখুন আগামীকাল রাত ৮টায়।